শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যে ক্লাসটা করছি বাংলাদেশের গণমাধ্যম শিরোনামের যে ক্লাস, এই ক্লাসে আজকে আসলে আমাদের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা আমরা আলাপ করতে চাই হচ্ছে আমরা আমরা সবাই অবগত আছি যে আমাদের গত বছরের জুলাই আগস্টে একটা অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছে। যাতে অনেক শিক্ষার্থী প্রাণ দিয়েছেন, নানা স্তরের মানুষ প্রাণ দিয়েছেন। তো এই ছাত্র জনতার অভ্যুত্থান প্রেক্ষাপটে বাংলাদেশের গণমাধ্যম কেমন ছিল, গণমাধ্যমের পরিসর কেমন ছিল, এটা নিয়ে আসলে আমরা একটু আলাপ করতে চাই আজকের ক্লাসে। আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এবং আমি যে পেজটা শেয়ার করেছি সেটাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ভেরি ফাইন। আমি একটু শুরুতেই, এই ক্লাসটা শুরুতেই আমি আপনাদেরকে একটু কয়েকটা সংবাদের একটু প্রথম পৃষ্ঠা যেটা, সেটা একটু আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিই। এটা আপনারা দেখেন যে আসলে 5 আগস্ট সরকারের পতন হলো। ছাত্র জনতার অভূতপূর্ব অভূতপূর্ব অভ্যুত্থানের প্রেক্ষাপটে 6 আগস্ট বাংলাদেশের সংবাদপত্রের আসলে পরিস্থিতি কি ছিল, বাংলাদেশের সংবাদপত্রের আপনার আপনি একটু অন্যরা অন্যরা একটু আপনাদের মাইকটা একটু আনমিউট করে ফেলেন। এটা আনমিউট কোনভাবে করে আমি ভুলে গেছি আর কি। দয়া করে আপনারা সবাই একটু, সরি, মিউট করে রাখেন আর কি। তো আমি 6 তারিখে যে সকল সংবাদপত্র বাংলাদেশে প্রকাশিত হয়েছিল সেটার একটা ছোট্ট প্রেজেন্টেশন বা সেই কপিগুলো একটু আপনাদেরকে দেখাতে চাই। আপনারা 6 আগস্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছিল, রক্ত সমুদ্রে স্বৈরাচারের পতন, ছাত্র জনতার অভ্যুত্থানে উড়ে গেল দম্ভ, পালিয়ে গেলেন শেখ হাসিনা। জনকণ্ঠের শিরোনাম ছিল, দেশ চালাবে অন্তর্বর্তী সরকার। বণিক বার্তার শিরোনাম, অগাস্টেই পালালেন শেখ হাসিনা, দেশ জুড়ে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এটা আপনার জাতীয় সংসদ ভবনের একটা ছবি। তারপরে ছিল ছাত্র জনতার বিজয়, এটা আপনার ইত্তেফাকের একটা ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তখনকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে হচ্ছে আপনার কার্যালয়, সেই কার্যালয়ের ছবি। প্রধানমন্ত্রী ভবন ছাত্র জনতা দখল করে আছে সেই ছবিটা। এই ছবিটা পরবর্তী সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন যে গণমাধ্যম, আহ টেলিগ্রাফ থেকে শুরু করে অন্যান্য গণমাধ্যমে এই ছবিটা আসলে প্রকাশিত হয়েছিল। আমরা কালবেলা দেখছি, কালবেলায় বলা হচ্ছে গণ অভ্যুত্থানে দেশ ছাড়লেন শেখ হাসিনা। কালের কণ্ঠ তার একটা পুরোটা ব্যানার করেছে, এটাকে এটাকে আপনার অনেক জ্যাকেট বলে আর কি, একটা ছবি দিয়েছে, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন। তারপরে প্রথম আলো শিরোনাম ছিল, ছাত্র জনতার বিজয়, শেখ হাসিনার বিদায়। এখানেও সংসদ ভবনের ছবিটা ব্যবহার করা হয়েছে। এবং নিচে আপনার প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সমকালের ছবি, এই ছবিটা আসলে বহু জায়গায় প্রকাশিত হয়েছে, ছাত্র জনতার রক্তে ভেজা বিজয় বিজয়। এবং এটা দেখেন, এই ছবিটা এএফপির তোলা আর কি। হ্যাঁ, আপনারা জানেন অ্যাসোসিয়েট প্রেস, সরি, এপি মানে অ্যাসোসিয়েট প্রেস, এএফপি মানে হচ্ছে ফরাসি যে সংস্থা, তার একটা ছবি এটা। সেই ছবিটা এখানে আছে। তারপরে ভোরের কাগজে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত, সেই খবর আছে। যুগান্তর বলছে, পালালেন শেখ হাসিনা রেহানা, ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদত্যাগ। আচ্ছা, আবার আমি এই বাংলাদেশ প্রতিদিনে ফেরত আসলাম। ডেইলি স্টার, আমার কাছে ডেইলি স্টারের শিরোনামটা খুব ভালো মনে হয়েছিল। এখানে বলা হচ্ছে, হাসিনা ফলস অ্যান্ড ফ্রি। এটা একটা সংসদ ভবনের উপর থেকে, অর্থাৎ সংসদ ভবনের বিপরীত দিক থেকে আপনার যে কয়েকটা বিল্ডিং আছে সেখান থেকে আর ছবিটা প্রকাশ করা হয়েছে। আর নিউজ বলছে, হাসিনা রিজাইন্স, ফ্লিস টু ইন্ডিয়া। এখানে একটা কার্টুনও ব্যবহার করা হয়েছে, এটা মনে হয় মেহেদী সাহেবের কার্টুন, তিনি খুব ভালো কার্টুন করেছিলেন সেই সময়ে। সেই ছবিটা এখানে আছে। আজাদী চট্টগ্রামের পত্রিকা, সেখানে আছে আপনার ছাত্র জনতার নতুন অভ্যুদয়, সেই শিরোনাম। এটা চট্টগ্রামের স্থানীয় পত্রিকা, কিন্তু এই পত্রিকা খুব ইনফ্লুয়েন্সিয়াল, এটা অনেক পুরাতন পত্রিকা, 71-এও এই পত্রিকা আপনার অ্যাক্টিভ ছিল। আচ্ছা, দৈনিক মানবজমিন বলছে, পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা, শিক্ষার্থী জনতার দখলে গণভবন। আজকের পত্রিকা করেছিল কি, দম্ভের পতন, ছাত্র জনতার জয়। এই 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 শিরোনামটা আমার খুব পছন্দের ছিল, এই দম্ভের পতনের কথাটা। আসলে আমাদের মনে হয়েছে যে যে আপনার সরকার কাঠামো ছিল, সেই সরকার কাঠামোতে আপনার আসলে দম্ভ বা অহংকারের একটা বড় জায়গা ছিল। সেটারই পতন হয়েছিল এই 5 তারিখে। এটা টিবিএস আপনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তাদেরও শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন। এই শিরোনাম খুব ইন্টারেস্টিং, আপনার খেয়াল করে দেখেন এই শিরোনামটা যদি আপনারা খেয়াল করেন, কিছু কিছু সময় যখন আপনার রাষ্ট্রযন্ত্রে বা সারা বিশ্বে বড় কোনো ঘটনা ঘটে, তখন পত্রিকার যে আপনার নেম প্লেট, অর্থাৎ প্রথম উপরে যেটা থাকে নেম প্লেট, সেই নেম প্লেটকে সরিয়ে ফেলা হয় বা সরিয়ে ফেলার একটা রীতি আছে। আপনারা খেয়াল করে দেখেন, এই যে নিচে লেখা আছে টিবিএস, এই টিবিএস কিন্তু এটা আপনার নেম প্লেট এর পত্রিকার উপরে থাকে না,
এটা পত্রিকার উপরে থাকে। অনেক সময় এটা এত গুরুত্বপূর্ণ হয় যে কারণে এই টিবিএস বা নেম প্লেটটা যে কোনো পত্রিকার, এটা অনেক সময় আপনার আহ নিচে যায়, অন্য জায়গায় যায়, ছোট হয়ে যায়। অনেক সময় এই নেম প্লেট ব্যবহারও করা হয় না, ঘটনা এত বড় হয়ে থাকে। তো যেহেতু এটা অনেক বড় একটা ঘটনা ছিল, সেই ঘটনার প্রেক্ষাপটে টিবিএস দেখতে পাচ্ছে তাদের নেম প্লেটটা নিচে নামিয়ে দেওয়া হয়েছে। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকারের ছবি এখানে আছে, এটা ডেইলি স্টারের আরেকটা কপি, এটা আরেকটা কপি। এটা ছাত্র জনতার অভ্যুত্থানের সময় একটা ছবি। ওকে, তো এই ছিল আসলে এই ছিল হচ্ছে, আমি যদি বলি মোটা দাগে বাংলাদেশের সংবাদপত্রের চিত্র 6ই অগাস্টের। আপনারা সবাই অবগত আছেন, আপনারা নিজেরাও দেখেছেন, পত্রিকা পড়েছেনও। একটা বিশেষ দিন ছিল আমাদের। আচ্ছা, এখন এখন আলোচনার বিষয়টা যেটা আর কি, যে আহ, আমরা একটা পরিবর্তনের পরে সংবাদ মাধ্যমকে আসলে এভাবে দেখলাম। কিন্তু মূল কথা হচ্ছে যে সংবাদপত্রের ভূমিকা যখন আমরা আসলে বিশ্লেষণ করি, তখন কিন্তু আমাদেরকে নানা বিষয় সামনে আনতে হয়, নানা বিষয় সামনে নিয়ে এসে আলোচনা করতে হয়। সেটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গণমাধ্যমের যে স্বাধীনতা, গণমাধ্যমের যে আর্থিক সক্ষমতা, গণমাধ্যমের যে নানা ক্ষেত্রে আপনার রেজিলিয়েন্স, মানে হচ্ছে সহ্য ক্ষমতা প্রকাশের যে বিষয়টা, সেটা কিন্তু বাংলাদেশে অতটা অ্যাক্টিভ বা অতটা কিন্তু আপনার জোরালো নয়। যে কারণে দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমই হচ্ছে আপনার হয়ে যায় কি, সরকারপন্থী বা সরকার সমর্থক। আমি যদি আরো সহজ করে বলি, সেটা হচ্ছে ক্ষমতা কাঠামোর সাথে অ্যালাইন করে চলার একটা পরিস্থিতি। আপনার খেয়াল করে দেখবেন, আপনি 5 অগাস্টে সংবাদপত্রে যে সংবাদগুলো দেখেছেন, আমি যদি খুব সহজ করে বলি, এই যে ধরেন কালবেলা এত বড় একটা জ্যাকেট করেছে, প্রধান ছবি দিয়েছে, হ্যাঁ। আমি যদি আহ, আহ, জনকণ্ঠের কথা বলি, আমি যদি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কথা বলি, এই সংবাদপত্রগুলো কিন্তু 4 অগাস্টেই তাদের কিন্তু চরিত্র ভিন্ন ছিল। যদি 4 অগাস্টেই 4 অগাস্টে যদি আপনি আহ, সংবাদপত্রে সংবাদপত্রে যান, আমি 4 আগস্টের একটা সংবাদপত্রের কপি আপনাদেরকে দেখাই, মানে জাস্ট একটা আলোচনা করার জন্য, হ্যাঁ। আমি যদি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিন যদি 4 অগাস্টের সংবাদপত্রে আমি যদি যাই, তাহলে দেখবেন যে এই সংবাদপত্রের চরিত্র কিন্তু সম্পূর্ণই, হ্যাঁ, সম্পূর্ণই ভিন্ন ছিল, হ্যাঁ, সম্পূর্ণই ভিন্ন ছিল। এবং আহ, যেটা যেটা আপনার আহ, যেটা আপনার খুব একটা কিন্তু আহ খুব একটা কিন্তু আপনার ভালো কিছুর আপনার নির্দেশ করে না, হ্যাঁ। খুব একটা ভালো কিছুর নির্দেশ করে না। যে ধরেন যে একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং এই পরিবর্তনের পক্ষে সংবাদ মাধ্যম কাজ করছে, ব্যাপারটা কিন্তু এমন নয়, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এমন দেখা যায় না। আমি যদি ওয়েট হ্যাঁ, আমি যদি একটু এটা শেয়ার করি আপনাদের সাথে, 4 আগস্টের এই সংবাদপত্রটা। 4 আগস্টের সংবাদপত্রটা, হ্যাঁ, পাওয়া গেছে। আপনারা দেখেন, 5 আগস্টে এত বড় একটা পরিবর্তন হচ্ছে, সেই দিনও কিন্তু এই সংবাদপত্রগুলো খুব একটা কিন্তু আপনার যে প্রো প্রোটেস্টার এমন ভূমিকা পালন করেছে, ব্যাপারটা কিন্তু এমন নয়, হ্যাঁ। দেখেন, এখানকার শিরোনামগুলোতেও সেই ক্ষমতা কাঠামোকে এন্ডোর্স করার বিষয়গুলোই ছিল। আমি যদি এই দিনের সংবাদপত্রের জায়গায় আরেকদিন আগে যদি যাই, হ্যাঁ, আরেকদিন আগে যদি যাই, ধরেন 2024-এর যদি আমি, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে? আপনারা কি বাংলাদেশ প্রতিদিনের ই কপিটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখেন, এই যে বাংলাদেশ প্রতিদিন ধরেন 3 তারিখের সংবাদের নিউজ গুলো দেখেন, যে গণভবনের জরুরি বৈঠক, বিক্ষোভে সংঘর্ষে পুলিশ সহ নিহত 2। দেখেন, সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী আপনার নিহত হচ্ছেন একের পর এক, হ্যাঁ। কিন্তু এখানে পুলিশের মৃত্যুর খবর, এখানে আপনার মৃত্যুর খবর স্থান পেয়েছে। ইভেন ইভেন সত্যি কথা বলতে, তখনকার সংবাদপত্রগুলো যে আপনার পরিপূর্ণভাবে আপনার আহ পরিপূর্ণভাবে আপনার অর্থাৎ আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে বা আন্দোলনকারীদের পক্ষে যথাযথ সংবাদ প্রকাশ করেছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। বরঞ্চ দেখা গেছে তখনকার যে
ক্ষমতা কাঠামোকেও এন্ডোর্স করার জন্য যা করা যায়, এটাই কিন্তু আসলে বেশিরভাগ সংবাদ মাধ্যম করছে। আমি বলছি বেশিরভাগ, সবাই নয়, হ্যাঁ, বেশিরভাগ সংবাদ মাধ্যম এই কাজগুলো করেছে। এখন এটা কেন করেছে, কেন হয়, আমি আপনাদেরকে খুব সহজ করে একটা কথা বলি। সেটা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমের মালিকানা কাঠামোতে একটা গুরুতর ত্রুটি রয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের মালিক কারা, আমি আপনাকে খুব সহজ করে দেখাই। একটা ছোট্ট বিষয়, বাংলাদেশের গম- গণমাধ্যমের মালিকানা কাঠামোতে আপনার যারা আছেন, যাদেরকে যাদেরকে আপনার আপনাকে দেখতে পাচ্ছেন, আমি একটা স্লাইড ওপেন করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। আচ্ছা, আমি একটা স্লাইড ওপেন করেছি আপনাদের জন্য, যেখানে লেখা আছে মিডিয়া ওনারশিপ ইন বাংলাদেশ। এখানে ছবি আছে একটা। আমি যদি এটা একটু বড় করে দিই, আপনারা মনে হয় ভালো দেখতে পাবেন। হ্যাঁ, এখন মনে হয় ভালো করে দেখতে পাচ্ছেন। তো দেখা যায় যে বাংলাদেশের গণমাধ্যমের মালিকানা কাঠামোতে একটা 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 ভীতিকর পর্যায়ের একটা দুর্বলতা রয়েছে। আচ্ছা, সেই দুর্বলতাটা কি? বাংলাদেশের গণমাধ্যমের যে মালিকানা কাঠামো, এই মালিকানা কাঠামোকে বলা হয়, এই যে, এই মালিকানা কাঠামোকে বলা হয় কনগ্লোমেরেটস মিডিয়া। অর্থাৎ বাংলাদেশে যে মালিকানা কাঠামোটা আপনি দেখেন, এই মালিকানা কাঠামোটা আপনার পরিচিত হচ্ছে কনগ্লোমেরেটস মিডিয়া নামে পরিচিত। আচ্ছা, কনগ্লোমেরেটস মিডিয়া মানে কি? কনগ্লোমেরেটস মিডিয়া মানে হচ্ছে, a media conglomerates is a large company that owns a variety of media outlet across different industries like television, radio, publishing, and the internet. The conglomerates often have significant influence over the information and content presented to audiences due to their broad reach. বলা হচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের মিডিয়ার যে কাঠামো, এই কাঠামোতে কিছু কিছু হাউস আছে, কিছু কিছু জায়গা আছে, যারা অনেকগুলো মিডিয়ার মালিক, অনেকগুলো গণমাধ্যমের মালিক, এবং তারা একই সাথে হচ্ছে সরকারের সাথে বা রাষ্ট্রযন্ত্রের সাথে খুব অ্যালাইন্ড। আপনি খুব সহজ করে দেখেন, আপনি বেক্সিমকোর কথা যদি বলেন, বেক্সিমকো যে গ্রুপ, আপনি যদি আহ বসুন্ধরা গ্রুপের কথা বলেন, হামিম গ্রুপের কথা বলেন, মেঘনা গ্রুপের কথা বলেন, সিটি গ্রুপের কথা বলেন, এই গ্রুপগুলোর কিন্তু একাধিক আপনার গণমাধ্যম রয়েছে। ট্রান্সকমের যদি কথা বলেন, ট্রান্সকমের সবচেয়ে বড় মিডিয়া কি? ট্রান্সকমের সবচেয়ে বড় মিডিয়া হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এক সময় ছিল হচ্ছে এবিসি রেডিও। এবিসি রেডিও এখনো আছে, এবিসি রেডিওর মালিকানা অন্যের কাছে ছিল, যেটা এফএম রেডিও আর কি। তো দেখেন, এই গ্রুপের তিনটা বড় হচ্ছে আপনার শক্তিশালী গণমাধ্যম। আপনি যদি হামিম গ্রুপের কথা বলেন, হামিম গ্রুপের দুটো বড় শক্তিশালী গণমাধ্যম কি? একটা হচ্ছে চ্যানেল 24, একটা হচ্ছে সমকাল। তো সিটি গ্রুপের কথা বলেন, সিটি গ্রুপের বাংলাদেশে বড় গণমাধ্যম কি? গণমাধ্যম হচ্ছে আপনার সময় টিভি, তারপরে হচ্ছে আপনার এখন টিভি। আপনি যদি আপনার বেক্সিমকো গ্রুপের কথা আমি বললাম, বেক্সিমকো গ্রুপের বাংলাদেশের গণমাধ্যমগুলো কি? বেক্সিমকো গণমাধ্যম হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সাথে আরো দু তিনটা পত্রিকা রয়েছে। তারপরে আমি যদি বলি আপনার এখানে বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা কতগুলো কতগুলো আপনার গণমাধ্যম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, রেডিও আছে, রেডিও ক্যাপিটাল না কি যেন নাম, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। টেলিভিশন আছে নিউজ 24, টেলিভিশন আছে আপনার টি স্পোর্টস, তারপর আপনার অনলাইন নিউজ পোর্টাল আছে BanglaNews24.com। হ্যাঁ, খেয়াল করে দেখেন, একটা একটা গ্রুপের হাতে 5-7টা গণমাধ্যম আপনার রয়েছে। এবং সেই গণমাধ্যমটা হচ্ছে খুবই ক্লোজলি হচ্ছে গভর্নমেন্ট, বা আমি যদি বলি ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামোর সাথে অ্যালাইন্ড, সে ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত, সে ক্ষমতা কাঠামোর সাথে আপনার পরিপুষ্ট। আপনি খেয়াল করে দেখেন, এই যে আহ, এই যে আপনার বিভিন্ন ধরনের গ্রুপের গুলো আমি কথা বলছি, এই গ্রুপের মালিকেরা, যেমন ধরেন 5 আগস্টের সরকার পতনের আগে, যখন ব্যবসায়ীদের একটা বড় আপনার সম্মেলন হয়েছিল গণভবনে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনার অধীনে, বা তিনি তার সভাপতিত্বে, আপনি খেয়াল করে দেখেন, এই যে বড় বড় গ্রুপগুলোর মালিক, এই মালিকেরা তারা যে সেই সময়ে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কি বলেছিল? বসুন্ধরা গ্রুপের প্রধান কি বলেছিলেন, হামিম গ্রুপের প্রধান কি বলেছিলেন, তারপরে আপনার আরো অন্যান্য গ্রুপের প্রধান কি বলেছিলেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আবার দেখেন, এই ব্যক্তিগুলি কি এই প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক, প্রধান। ওকে। তো এই প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক বা প্রধান হওয়ার কারণে এই গণমাধ্যমগুলোর কি কোনো অবস্থায় তাদের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ হয়, বা সরকার বিরক্ত হয়, সরকার আপনার কোনোভাবে আপনার মনক্ষুণ্ণ হয়, সেটা করে কি কোনোভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব? না, সম্ভব না। তো ফলে দেখা যায় যে
যখন কোনো ক্রাইসিস মোমেন্ট, যখন কোনো আপনার আন্দোলন সমাবেশ, বা যখন কোনো ধরনের আপনার বড় ধরনের আপনার কোনো ক্রাইসিস, তখন এই সংবাদ মাধ্যমগুলো, এই গণমাধ্যমগুলো আর জনগণের পক্ষে, মানুষের পক্ষে যথাযথ ভূমিকা রাখতে পারে না। তখন তারা ভূমিকা রাখে কাছে কাদের পক্ষে? ক্ষমতা কাঠামোর পক্ষে। যেমন আপনাকে আমি আপনার একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যখন বাংলাদেশে এখন একটা বড় ঘটনা ঘটছে, বাংলাদেশে এখন একটা বড় ঘটনা ঘটছে যে বাংলাদেশে স্টেট অ্যাপারেটাস এখন কিছু মানুষের কাছে আপনার, কিছু মানুষের হাতে রয়েছে, কিছু আপনার এন্টিটির হাতে রয়েছে, আমি নাম বলছি না। তো খেয়াল করে দেখেন, বর্তমান সময়ে অনেক ঘটনা ঘটছে যে ঘটনাগুলোর নিউজ যথাযথভাবে সংবাদ মাধ্যমে আসার কথা, কিন্তু সেই সংবাদগুলো, ঘটনাগুলো আসলে চেপে যাওয়া হচ্ছে, বা সেই সংবাদগুলোকে পাত্তা দেওয়া হচ্ছে না, সেই সংবাদগুলোকে বাছাই করা হচ্ছে না, সেই জায়গায় ফোকাস করা হচ্ছে না। এটা কেন করা হচ্ছে না? এটা এই জন্যই করা হচ্ছে না, এটা প্রো পিপল ইস্যু, বড় ইস্যু, কিন্তু সেটা এই জন্যই আপনার সামনে আনা হচ্ছে না কারণ এতে সরকার কাঠামো বিরক্ত হবে। যেমন খুব সহজ করে আপনাদের আমি কথা বলি যে আহ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে বড় যে আপনার ক্রাইসিস, যেটা নিয়ে সবাই আমরা দুশ্চিন্তায় রয়েছি, সেটা হচ্ছে আপনার মবক্রেসি, বা মবতন্ত্র, বা মবের শাসন। এই মবতন্ত্র, মবক্রেসি, মবের শাসন, এটার আপনার সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন বিভিন্ন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষকগণ। এবং সেখানে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কিছু আপনার হিন্দু বা সনাতন সম্প্রদায়ের শিক্ষকগণ বেশি শিকার হয়েছেন। হ্যাঁ, ডেফিনেটলি অনেক শিক্ষক আছেন, অনেক দায়িত্বশীল ব্যক্তি আছেন যারা আপনার এই ছাত্র জনতার অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তারা আপনার ভূমিকা রেখেছিলেন, তাদের ন্যাক্কারজনক ভূমিকা ছিল যে কারণে তারা আপনার পদ থেকে সরিয়ে গেছেন, এটা খুব যৌক্তিক বা খুব যথাযথ। কিন্তু আবার তো এটাও ঠিক যে ধরেন ব্যক্তিগত রেষারেষি, দলীয় রেষারেষি, বা আপনার স্বার্থগত সংঘাত, সেটাকে ব্যবহার করে অনেক জায়গায় অনেক শিক্ষক আপনার মবক্রেসির শিকার হয়েছেন, এবং এটা গতকালও একজন হয়েছেন, সনাতন সম্প্রদায়ের শিক্ষক আক্রান্ত হয়েছেন। খেয়াল করে দেখেন, অনেক গণমাধ্যম এইদিকে আপনার গুরুত্ব দিচ্ছে না। এটা করলে হয়তো যারা এখন স্টেট অ্যাপারেটাস দখল করে আছে তারা বিরক্ত হবে। এবং এই যে বড় বড় কোম্পানিগুলো যেগুলো আপনার এখানে আছে, তারা আপনার সরকারকে বিরক্ত করতে চাচ্ছে না, বাই ফোকাসিং আর বাই সিলেক্টিং এনি নিউজ দ্যাট উইল ক্রিয়েট প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট। ওকে। তো ফলে এই যে আপনার বড় বড় যে পরিসর, তারা আপনার এখানে মিনিমাইজ করছে, যারা আপনার এখানে সমঝোতা করছে। আমি ছাত্র জনতার অভ্যুত্থানের যে সংবাদ মাধ্যম নিয়ে আলোচনা, সেই আলোচনার জন্য আপনারা জানেন তখন আমি চ্যানেল 24 কর্মরত ছিলাম, তখন আমি সেখানে পার্ট টাইম সংবাদ করতাম। আপনারা জানেন, আপনাদের খুব জানার কথা যে সে সময়ে, অর্থাৎ যখন জুলাই আপনার আন্দোলনটা তীব্র হলো, অর্থাৎ মধ্য জুলাই যখন আপনার আবু সাইদ নিহত হলেন, তারপরে 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই যখন বিভিন্ন জায়গায় কিলিং গুলো ঘটে গেল বড় বড়, এই সময়গুলোতে কিন্তু গণমাধ্যমগুলোকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে, এবং কিছু কিছু গণমাধ্যম আপনার ফ্রিজ হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সম্প্রচার বন্ধ করে দেওয়ার মধ্যে অন্যতম গণমাধ্যম ছিল চ্যানেল 24। চ্যানেল 24 জানেন লাইভ চলছিল উত্তরাতে, এবং সেই লাইভটা চলার সময় সেখানে আপনার কোন একটা রাষ্ট্রীয় বাহিনী আপনার আহ ফায়ার করছিল, গুলি করছিল, এবং সেই ছবিটা ওই টেলিভিশনে আপনার দেখানো হয়েছিল। তো তারপরে কি হয়, ওই টেলিভিশনের আপনার অন এয়ারটা কিছুক্ষণের জন্য ফ্রিজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, যদিও পরে সেটা আবার চালু হয়। ওকে, এনিওয়ে, তারপরে দেখা একটা আপনাকে খুব সহজ করে বলি যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমের নিয়ন্ত্রণ, গণমাধ্যমের অথরিটি, গণমাধ্যমের কন্টেন্ট গুলোকে আসলে কোন কোন এন্টিটি আপনার কন্ট্রোল করছে, সেটা একটু আপনাদের পরিষ্কার করে জানা দরকার। আপনারা জানেন, বাংলাদেশে একটা আপনার বাংলাদেশে একটি মন্ত্রণালয় আছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এটা যেমন ঠিক, এই মন্ত্রণালয়ের অনেক আপনার ভূমিকা আছে, এই মন্ত্রণালয় অনেক কাজ করে, হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু আমরা সবাই জানি যে এই মন্ত্রণালয়ের কিন্তু বড় একটা কাজ হচ্ছে আপনার বাংলাদেশের গণমাধ্যমে সরকার বিরোধী কোনো কিছু হচ্ছে কিনা সেটার উপরে আপনার নজর রাখা, সেটাকে কন্ট্রোল করা। সেই সময়ে অর্থাৎ 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আরো কয়েকটা এনটিটি ছিল, যারা হচ্ছে আপনার গণমাধ্যমের কন্টেন্ট গুলোকে আপনার নিয়ন্ত্রণ করেছে। তো কারা সেই এনটিটি ছিল, আমি যদি একটু সহজ করে আপনাদের বলি। সেই সময়ে, অর্থাৎ 5 আগস্ট পূর্ববর্তী সময়ে, যারা বাংলাদেশের গণমাধ্যমের আদেও আপনার নিয়ন্ত্রণ করত, নিয়মতান্ত্রিক ভাবে বা অনিয়মতান্ত্রিক ভাবে বা অবৈধভাবে, আমি সেই তিনটা স্টেট বডি, তিনটা অ্যাপারেটার্স এর কথা আপনাকে বলছি।
এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আপনার তথ্য মন্ত্রণালয়, তখন আরাফাত সাহেব নামে এক ভদ্রলোক আপনার মন্ত্রী ছিলেন, তিনি তদারকি করতেন বা নিয়ন্ত্রণ করতেন বা অনেক কিছুকে কন্ট্রোল করতেন, নাম্বার ওয়ান। আরেকটা অ্যাপারেটাস ছিল হচ্ছে আপনার প্রাইম মিনিস্টারের দপ্তরে, যেটাকে বলা হয় প্রাইম মিনিস্টারের প্রেস উইং। আপনারা জানেন বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস উইং আছে। সেই প্রেস উইং এ অনেকে কর্মরত ছিলেন, সেই কর্মরত আমাদেরই বড় ভাই সাংবাদিকতা বিভাগের বড় ভাই সাংবাদিক ছিলেন, তারাও কর্মরত ছিলেন। হ্যাঁ, তারা আপনার মিডিয়া কন্টেন্টকে মনিটর এবং হচ্ছে আপনার কন্ট্রোল করতেন। আর আরেকটা স্টেট অ্যাপারেটাস ছিল, এটা হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা, তার নামটা আমি এখন বলছি না এখানে অনলাইনে বলা, এটা পরবর্তী সময় যেহেতু এই- এটা অনলাইনেও আপলোড হবে, এটা আমি চাই না অনলাইনে বলতে, শুধু এটুকু বলছি যে একটা গোয়েন্দা সংস্থা ছিল, একটা স্টেট অ্যাপারেটাস ছিল। তারা আপনার নানাভাবে গণমাধ্যমের প্রধান যিনি কর্মী, সিইও অথবা হেড অফ নিউজ, তাদেরকে তিনি যোগাযোগ রাখতেন, কন্ট্রোল করতেন, অনেক ক্ষেত্রে হুমকি ধামকি দিতেন, অনেক ক্ষেত্রে প্রেশারও ক্রিয়েট করতেন। এমন একটা আপনার এনটিটি স্টেট অ্যাপারেটরে ছিল। তারা মিলে কি করতো? গণমাধ্যমের আধেয়গুলোকে পর্যবেক্ষণ, পরিবীক্ষণ এবং নিয়ন্ত্রণ, তারা সেটা করতো। এবং সে কারণেই দেখবেন যে জুলাই জুলাই অভ্যুত্থানের 15 তারিখে আপনার আবু সাইদ আপনার রংপুরে নিহত হওয়ার পর থেকে জুলাই অভ্যুত্থানের 5 আগস্ট পর্যন্ত অনেক গণমাধ্যমের কন্টেন্ট ছিল হচ্ছে প্রো গভর্নমেন্ট। যদিও সেই সময়ে আন্দোলনকারী প্রোটেস্টার যারা আপনার রাস্তায় নামছে, কথা বলছে, তাদেরকে আপনার ফোকাস করার কথা ছিল, তাদেরকে বিষয়গুলো গণমাধ্যমে আসার কথা ছিল, কারণ সেই ঘটনাগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ এবং সেই ঘটনা ছিল হচ্ছে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট। কিন্তু ওই যে আপনার তিনটে অ্যাপারেটাস কথা বললাম, তথ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং একটা স্টেট অ্যাপারেটাস, তারা তাদের ভয়ের কারণে অথবা তাদের নিয়ন্ত্রণের কারণে এই গণমাধ্যমগুলো কিন্তু সেই ভূমিকাটা পালন করতে পারেন। তবে হ্যাঁ, কিছু গণমাধ্যম অবশ্যই অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছে, যা ঘটছে সেটাকে যথাযথ করে ধরার চেষ্টা করেছে এবং যথাযথ সংবাদ প্রকাশ করার চেষ্টা করেছে। আমি বলবো এই গণমাধ্যমগুলোর মধ্যে শীর্ষে ছিল ডেইলি স্টার, প্রথম আলো, সমকালও কিছুটা চেষ্টা করেছে, অন্যান্য গণমাধ্যমও কিছু চেষ্টা করেছে, কিন্তু সামনের সারিতে ছিল হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল। ওকে। কিছু টেলিভিশনও চেষ্টা করেছে। আমি বলবো যমুনা টেলিভিশন বেশ ভালো করেছে। যমুনা টেলিভিশন একটা পর্যায়ে পুরো গভর্নমেন্ট বা গভর্নমেন্টের বিষয়গুলোকে প্রাধান্য দিল। একটা সময় যে যমুনা টেলিভিশন আপনার আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অভ্যুত্থানের সংবাদ, লাইভ সংবাদ এবং অন্যান্য সংবাদ প্রকাশ বা সম্প্রচারের ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করেছে। আর কি? আর ভালো ভূমিকা পালন করেছে হচ্ছে চ্যানেল 24, যে কারণে চ্যানেল 24 আপনারা জানেন যে 18 তারিখে কিছুক্ষণের জন্য স্ক্রিনটা ফ্রিজও করে দেয়া হয়েছিল। এর বিপরীতে অর্থাৎ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যদি আমি স্যাটেলাইট ব্রডকাস্টিং মিডিয়ার কথা বলি, আপনারা দেখবেন সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, যে টিভিতে আপনার যে টিভিতে গুলোতে আপনার আওয়ামী লীগের এমপি ছিলেন, উপদেষ্টা ছিলেন, তাদের মালিকানায় ছিল, সেই সংবাদপত্র বা সেই মাধ্যমগুলোর ভূমিকা কিন্তু সে অর্থে এই প্রোটেস্টারদের পক্ষে ছিল না, ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে ছিল না, তারা ছিল অভ্যুত্থানের বিরোধী বা অভ্যুত্থানকে নিয়ন্ত্রণ করার এক অ্যাপারেটাস হিসেবে তারা আসলে কাজ করেছেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি আহ পরীক্ষায় বা কখনো যদি কোনো এক জায়গায় যদি বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের সংবাদ নিয়ে যদি আপনাদের কিছু লিখতে হয়, তাহলে আপনাদেরকে আমি প্রথমেই বলবো যে আপনারা 6 আগস্টের যে সকল সংবাদপত্র, সেই সংবাদপত্রে কোনো একটা শিরোনাম, কোনো একটা তথ্য, সেটা লিখে সেটা তথ্যটা তুলে ধরে আপনারা লেখাটা শুরু করতে পারেন। হ্যাঁ, আলোচনা করতে পারেন। যেমন ধরেন আমি বলবো যে আমি আহ, ধরেন 5 আগস্টের পতনের আমার কাছে সবচেয়ে ভালো যে আপনার শিরোনাম মনে হয়েছে, এটা আমার কাছে খুব পছন্দের শিরোনাম ছিল, আমার এটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ, হাসিনা ফলস প্লিজ, মাত্র 3টা ওয়ার্ড, দেখেন, হাসিনা ফলস প্লিজ, মাত্র 3টা ওয়ার্ড। হ্যাঁ, খুব চমৎকার একটা শিরোনাম ছিল আমার কাছে মনে হয়েছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি বলবো যে আপনারা এই পত্র পত্রিকাগুলো বর্ণনা দেবেন। তারপরে হচ্ছে পতনের আগের যে সময়গুলো, সেই সময়গুলোতে গণমাধ্যমের অবস্থা কি ছিল, পরিস্থিতি কি ছিল এবং সেই সময় গণমাধ্যম কিভাবে ভূমিকা পালন করেছে, সেগুলো একটু আপনারা ভূমিকা দেবেন। এবং তারপরে গণমাধ্যমগুলো কিভাবে দ্রুত তাদের আহ চরিত্র বদলে ফেললো, খোলস বদলে ফেললো, এবং খোলস বদলে ফেলে রাতারাতি আপনার স্টেট অ্যাপারেটাস বা প্রো গভর্নমেন্ট হয়ে গেল, সেটাও আপনাদের আলোচনা করা প্রয়োজন। কারণ একটা গণমাধ্যমের পলিসি তো রাতারাতি পরিবর্তন হতে পারে না।
একটা গণমাধ্যমের স্ট্যান্ড তো রাতারাতি পরিবর্তন হতে পারে না। যেমন গণমাধ্যমের কাজ হচ্ছে বস্তুনিষ্ঠতার সাথে যথাযথভাবে সংবাদ আল্লাহ। পরিবেশন করা। এনি প্রবলেম? যদি একটু আমি একটু আপনি একটু যদি আপনি আনমিউট, সরি মিউট করেন, যদি কারো সাউন্ড শোনা যাচ্ছে, আমি সামহাও এটা একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু এই বিষয়গুলো বিশ্লেষণ করে আপনারা এই প্রশ্নটার আনসার আনসার করবেন। আমি আপনাদেরকে আরেকটা আরেকটা আর্টিকেল পড়তে আপনাদেরকে আমি দিয়েছি। আপনাদেরকে আমি আরেকটা আর্টিকেল পড়তে দিয়েছি। সেই আর্টিকেলটা নেত্র নিউজের। আপনারা জানেন যে আহ, গত সরকারের যে কাঠামো, সেই সরকার কাঠামোর সময় নেত্র নিউজ একটা বিদেশি ভিত্তিক বাংলাদেশ কন্টেন্ট নির্ভর একটা আপনার গণমাধ্যম। সেই গণমাধ্যমে অনেক ভালো ভালো সংবাদ প্রকাশিত হতো। হ্যাঁ, অনেক ভালো কাজ করতো এই এই সংবাদ মাধ্যমটা। তো এই সংবাদ মাধ্যমে আপনার এটা 24 জুন 2021 একটা আপনার কমেন্ট্রি বা কলাম প্রকাশিত হয়েছিল, যেটার নাম হচ্ছে আপনার কনগ্লোমেরেটস মিডিয়া, যে ডেভিড বার্গম্যান লিখেছিলেন। এই কপিটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। এতে বাংলাদেশের গণমাধ্যমের যে মালিকানা কাঠামো, সেই মালিকানার কাঠামোর আপনার হিস্ট্রিটা এখানে আপনার দেয়া আছে। যেমন দেখেন, এখানে স্পষ্ট করে বলা আছে ট্রান্সকম গ্রুপের কি কি গণমাধ্যম। ট্রান্সকম গ্রুপের গণমাধ্যম হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলো আর কি। হ্যাঁ, তাদের এনার্জি সেক্টরের বিজনেস এখানে নাই, ব্যাংক আছে, তাদের আপনার ফিনান্সিয়াল অন্য প্রতিষ্ঠান আছে, সেগুলো নিয়ে এখানে আপনার আলোচনা আছে। দেখেন বসুন্ধরা গ্রুপ এখানে স্পষ্ট করে লেখা আছে। বসুন্ধরা গ্রুপের আপনার গণমাধ্যম হচ্ছে কালের কণ্ঠ, বসুন্ধরা ডেইলি সান, বাংলা নিউজ, তারপরে আপনার বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ক্যাপিটাল রেডিও। আমি বলেছিলাম তাদের রেডিও আছে, হ্যাঁ, ক্যাপিটাল রেডিও। এবং তাদের কি কি বিজনেস, তাদের এনার্জি বিজনেস আর রিয়েল এস্টেট বিজনেস আছে। হ্যাঁ, সেগুলো এখানে দেয়া আছে। তারপর দেখেন আমি আরেকটা যদি গ্রুপের কথা বলি, ইমপ্রেস যে আপনার গ্রুপ, চ্যানেল আই, চ্যানেলের কি আছে, চ্যানেল আই আছে, রেডিও ভূমি নামে একটা রেডিও আছে। তাদের কি ব্যবসা আছে, এনার্জি, আপনার বিদ্যুতের প্ল্যান্ট ট্যান্ট মনে হয় এই গ্রুপের আছে আর কি। হ্যাঁ, সেই কথা এখানে বলা আছে। তো যে আরেকটা যদি আমি একটা বড় গ্রুপের কথা এখানে বলি, যে হামিম গ্রুপের কথা বলা আছে, হামিম গ্রুপের চ্যানেল 24, সমকাল। ও হামিম গ্রুপ কি বিজনেস, হামিম গ্রুপের ব্যাংকিং এ হামিম গ্রুপের আপনার ইনভেস্ট আছে বা বিজনেস আছে। আপনার স্কয়ার গ্রুপের টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, এবং তাদের বিজনেস কি, তাদের হচ্ছে যে আদার ফিনান্সিয়াল, তাদের বিজনেস আছে আর কি, আপনার যেটাকে আমরা কমোডিটি গুডস বলি আর কি। হ্যাঁ, তো সো এখানে পুরো আলোচনাটা এখানে আছে। তো আমি আপনাদেরকে বলবো যে এই প্রশ্নটার আনসার করার জন্য বাংলাদেশের গণমাধ্যমের ক্ষমতা কাঠামো, বাংলাদেশের গণমাধ্যমের কন্টেন্ট কারা নিয়ন্ত্রণ করে, প্রভাব, এবং হচ্ছে জুলাই অভ্যুত্থান যেটা চূড়ান্ত রূপ করে 5 আগস্ট, 5 আগস্টের পূর্ব এবং পরবর্তী সংবাদ মাধ্যমের চিত্র, এই সব কিছু একটা ব্লেন্ড করে আপনাদের মতামত লিখা বা আনসার করা, এই চেষ্টাটা আসলে আপনাদের করতে হবে। আমি এই কপিটাও, এই ডেভিড বার্কম্যান সাহেবের এই কপিটাও আমি আপনাদের আপনাদের ওখানে দিয়ে দিয়েছি। এই কপিটা মনে হয় বাংলাতেও পড়া যায়, আপনারা যদি দেখেন এটা কোথাও মানে ক্লিক করলে এটা বাংলাও পাওয়া যাবে। হ্যাঁ, কারণ নেত্র নিউজ হচ্ছে বাইলিঙ্গুয়াল হচ্ছে আপনার মাধ্যম, সেখানে কলাম আপনার ইংরেজিতে পড়া যায়, বাংলাতেও পড়া যায়। তো আপনারা সেখান থেকে এটা বের করে নিতে পারবেন। তো এটাই হচ্ছে আলোচনার মূল কথা। আর এই এই বিষয়ে যদি আপনারা ভালো করে পড়তে চান, এই বিষয়ে যদি আরো ভালো করে জানতে চান, বা এই বিষয়ে যদি একটু ভালো করে জেনে নিজে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের কুমিল্লা ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ এবং আপনাদের কুমিল্লা ইউনিভার্সিটির যে আপনার লাইব্রেরি, সেই লাইব্রেরিতে আপনার এই দিনের সংবাদপত্রগুলো আপনার রক্ষিত আছে। অর্থাৎ 5 আগস্টের এক সপ্তাহ আগের সংবাদপত্র, এক সপ্তাহ পরের সংবাদপত্র রক্ষিত আছে। আপনার যদি একটা খাতা কলম ডায়েরি নিয়ে আপনার যদি কিছু সংবাদপত্র, প্রথম আলো, ডেইলি স্টার বা বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, এগুলো যে একটু যদি দেখেন, পড়েন, তাহলে আমি মনে করব যে এই টপিকটা সম্পর্কে আপনাদের প্রস্তুতি নিতে, এই টপিকটা সম্পর্কে আপনাদের পড়াশোনা করতে খুব সহজ হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের এই টপিকের উপরে, যে টপিকটা আমরা বলছি 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের গণমাধ্যম, এই সংক্রান্ত আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি? আই এম এক্সপেক্টিং কোশ্চেন ফ্রম ইউ। আপনাদের কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো ভয় পাচ্ছি, আপনারা কেউ রেসপন্স করছেন না, আমি কারোর সাথে কথা বলছি। আর ইউ লিসনিং মি? কেউ একজন রেসপন্স করেন, কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোনো জি প্রশ্ন, স্যার, শুনতে পাচ্ছি।
একটু কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? আমি তো অনেকক্ষণ ধরে কথা বললাম টানা, আমি আপনাদের কাছে কিছু ফিডব্যাক জানতে চাই। কারো কোনো আপনারা আমাকে কোনো প্রশ্ন করেন না, আমি তো খুব খুব আপনার ওটাকে যেটা বলে আপনার খুব কনফিউশনে পড়ে যায় যে আমি কি আসলেই কিছু পড়াতে পারছি কিনা, আপনারা আসলে কিছু বুঝছেন কিনা, বা আদৌ আপনারা খুব শুনছেন কিনা। আমি আসলে খুব ধাঁধায় পড়ে যাই আর কি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি যে লেকচারটা ধরেন গত আধা ঘন্টা ধরে বা আধা ঘন্টা বেশি সময় ধরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা কি উম আহ, পরিস্থিতিটা একটু বুঝতে পেরেছেন কিনা, ইট ইজ ক্লিয়ার কিনা? হ্যাঁ? এবং ইভেন ইভেন যদি এই ধরনের প্রশ্নের উত্তর আপনাদেরকে পরীক্ষার খাতায় বা অন্য কোথাও লিখতে হয়, সেটা আপনারা কিভাবে লিখবেন, সেটা আপনারা কিভাবে লিখতে পারেন, সে সংকোচে দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিলাম, হ্যাঁ, আপনাদের সবাইকে, সেটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? স্যার এই বিষয়টা আবার একটু বললে ভালো হয় আর কি, যে পরীক্ষার খাতা আমাদের কেমন করে লিখবো এই বিষয়টা একটু। না, প্রথমত হচ্ছে, প্রথম আমি এটাই আপনাদেরকে ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে, যদি যদি ধরেন ছাত্র জনতার অভ্যুত্থানের গণমাধ্যমের ভূমিকা বা গণমাধ্যমের প্রেক্ষাপট নিয়ে আপনাদের যদি কোনো কিছু লিখতে হয়, হ্যাঁ, বা লিখতে হয়, আমি আপনাদেরকে বলবো যে প্রথমে আপনি লিখবেন হচ্ছে কোন জিনিসটা আপনাকে আকর্ষিত করেছিল, অ্যাট্রাক্ট করেছিল। যেমন ধরেন আমি আমি বললাম যে আমি একজন গণমাধ্যমের সামান্য শিক্ষক, আমার কাছে ডেইলি স্টারের এই শিরোনামটা আমার খুব ভালো লেগেছিল, এই ছবিটা খুব ভালো লেগেছিল। যে 6 আগস্ট আমরা ডেইলি স্টারের শিরোনামটা করেছিল হাসিনা ফলস অ্যান্ড ফ্রি। আমার কাছে মনে হয় সাংবাদিকতার মানের দিক থেকে, সাংবাদিকতার গুণগত বিশ্লেষণের দিক থেকে এই শিরোনামটা, এই ছবির ব্যবহারটা খুব ভালো ছিল। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। ওকে, আমার ভালো লেগেছে মানে আপনাকেও ভালো লাগতে ব্যাপারটা তেমন নয়, তাই না? আপনার কাছে ভালো লাগতে পারে ধরেন অন্যটা, আপনার কাছে ভালো লাগতে নিউ এজ ভালো লাগতে পারে, হ্যাঁ, যে হাসিনা রিজাইন্স ফ্লি টু ইন্ডিয়া। আপনি বলতে পারতেন যে 6 আগস্ট আপনার দৈনিক দ্য নিউ এজ যে আপনার কার্টুন প্রকাশ করেছিল, যে একটা প্লেনে করে আহ, যিনি, যার শাসন পতন হয়েছে তিনি পালিয়ে যাচ্ছেন, শেখ হাসিনা, সেই ছবিটা আমার খুব আকর্ষিত হয়েছিল, আমার ভালো লেগেছে। তো সেটা সেটা ভালো লাগে বলতে পারেন, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি আপনি নিজের যে অবজারভেশন, সেই অবজারভেশনের কথাটা আপনি সেখানে লিখতে পারেন। দ্যাট ওয়াজ গুড। তারপরে কি হতে পারে, আপনি সামগ্রিকভাবে 6 আগস্ট প্রকাশিত সংবাদ মাধ্যম বা 6 আগস্ট প্রকাশিত টেলিভিশনে, আপনি এখনো ইউটিউবে অনেক সংবাদ মাধ্যম আছে, সেগুলো আপনি একটা বিশ্লেষণ দিতে পারেন। তারপরে আপনার বিশ্লেষণটা হতে পারে এরকম যে এই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে গণমাধ্যমগুলো কেমন ছিল, তারা কি প্রো প্রোটেস্টার ছিল না এগেনস্ট প্রোটেস্টার ছিল, তার একটা অ্যানালাইসিস আপনি লিখতে পারেন। সেই অ্যানালাইসিসটা কিভাবে লিখতে পারেন সেটা আপনার, আমি বলবো যে আপনারা একটু লাইব্রেরি ওয়ার্ক করেন। আপনারা 3-4টা পত্রিকা, সবগুলো পত্রিকাই পড়ার দরকার নাই, সবগুলো টেলিভিশন করার দরকার নেই। তবে সেই সময় আপনার ধরেন ডেইলি স্টার, প্রথম আলো, কালের কণ্ঠ, তাদের ভূমিকা কেমন ছিল তার 3-4টা দিন একটু সংবাদপত্রটা আপনারা দেখেন, তাহলে আপনারা পুরো ব্যাপারটা জানতে পারবেন, বুঝতে পারবেন। আর ইভেন তার আগের যে আপনার ব্রডকাস্ট চ্যানেলগুলো, সেগুলো দেখলেও আপনারা পুরো ব্যবস্থাটা, পুরো পুরো পরিস্থিতিটা আপনারা জানতে পারবেন। আচ্ছা, এখন আসেন, যখন আপনি এই অভ্যুত্থানের পূর্ববর্তী আপনি সময়ের সংবাদ মাধ্যমগুলো বিশ্লেষণ করবেন, তখন আপনি একটা জিনিস সামনে আনবেন, সেটা কি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমের মালিকানা কাদের, এখানে ক্ষমতা কাঠামোটা কি, এমপি, বড় ব্যবসায়ী, বড় ধরনের ওই যে বড় ধরনের আপনার কর্পোরেট গ্রুপের মালিক, যারা আপনার ভেরি ক্লোজ টু গভর্নমেন্ট, এনি এনি স্ট্রাকচার হু আর পাওয়ারফুল। তো যখন আপনি পাওয়ারফুল কোন স্ট্রাকচারের সাথে আপনার গণমাধ্যমের মালিকরা আপনার ওতপ্রোতভাবে জড়িত থাকে, তারা তো কোনো অবস্থাতেই সেই সরকারের বিরুদ্ধে যেতে পারবে না বা যায় না। গেলেও তাদের আপনার নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তো এই যখন পরিস্থিতি, তাহলে আপনি বলবেন যে বাংলাদেশের গণমাধ্যমের কাঠামোতে আসলে মালিকানা কাঠামোতে কি ছিল। সেই মালিকানা কাঠামোতে আপনি যাবেন, এবং সেখানে এই যে মালিকানা কাঠামো কথাটা আমি তুলে ধরেছি এখানে, যাকে আমরা ডেভিড বার্গম্যান বা অন্যান্য একাডেমিক ভাষায় যাকে আমরা বলছি হচ্ছে কনগ্লোমেরেটস মিডিয়া বা কনগ্লোমেরেটস ওনারশিপ। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে একটা ছায়ার নিচে অনেক মিডিয়ার আপনার মালিকানা থাকে একটা গ্রুপের নিচে, এবং সেই গ্রুপটা কি হয় সরকারের খুব কাছের হয়। এবং আপনারা যদি ইউটিউবে যান, আমি কারো নাম নিচ্ছি না, আপনারা দেখবেন যে বিভিন্ন গ্রুপের মালিক, যাদের অধীনে 4-5টা করে মিডিয়া আছে, 2-3টা করে মিডিয়া আছে, তারা সেই সময় সরকার কাঠামোর সাথে বা ক্ষমতাসীনদের সাথে কিভাবে অ্যালাইন্ড হয়ে তাদের গণমাধ্যমকে ব্যবহার করেছিল এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করেছিল, সেটা আপনারা আলোচনা করবেন।
এই আলোচনাটা করার পরে আপনারা যে আরেকটা আলোচনা সামনে আনবেন সেটা হচ্ছে যে আমরা তো গণমাধ্যমের বিকাশ চাই, আমরা তো গণমাধ্যমের যথাযথ ভূমিকা চাই, কিন্তু সেই গণমাধ্যমের বিকাশ যথাযথ ভূমিকা সেটা কি অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার বহাল ছিল কিনা। আমরা দেখতে পাই যে স্ট্রাকচার, যে কাঠামো, যে বড় গ্রুপ অফ কোম্পানিজ, যে কর্পোরেট হাউস সরকার পরিবর্তনের আগে আপনার খুব কঠোরভাবে আপনার সরকারকে টিকিয়ে রাখার কথা বলছিল বা প্রোটেস্টারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই এখন আবার ছাত্র জনতার সবচেয়ে বড় বা পরবর্তী সময়ে যে স্টেট অ্যাপারেটাস বা পাওয়ারফুল অ্যাপারেটাস তাদের আপনার অংশীদার হয়ে গেছে। সো এই পরিবর্তনটাও আহ আমাদের গণমাধ্যমের জন্য ভালো কিছু নয়। কারণ আমরা দেখতে পাই এখানে পুরোটাই প্রাধান্য পাচ্ছে হচ্ছে সেই গ্রুপ অফ কোম্পানিজ, সেই কর্পোরেট হাউস, তাদের স্বার্থ প্রাধান্য পাচ্ছে, জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না। তো যখন সংবাদপত্র আধেও নিয়ে আলোচনা করবেন তখন আপনার মালিকানা কাঠামো, মালিকদের চরিত্র, মালিকদের আপনার ইনভলভমেন্ট উইথ দ্য স্টেট অ্যাপারেটার্স হু আর পাওয়ারফুল, সেটা আপনাকে একটু আলোচনা করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এর উপর ভিত্তি করে আপনারা এই আলোচনা করবেন। তো এই আলোচনাটা করার প্রেক্ষাপটে একটা বড় ইংরেজি টার্ম হচ্ছে, যে টার্ম হচ্ছে আপনার কনগ্লোমেরেটস মিডিয়া। এই কনগ্লোমেরেটস মিডিয়া মানে একটা ছাতার নিচে অনেক ধরনের মিডিয়া থাকে একটা ইন্ডাস্ট্রির নিচে, এবং সেই ইন্ডাস্ট্রি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট, ক্লোজ টু দ্য পাওয়ার অ্যাপারেটার্স, তাদের কথা এখানে বলা আছে। এবং এটা একটু ভালো করে পড়ার জন্য আমি আপনাদেরকে ডেভিড বার্কিংয়ের কলাম আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেটা নেত্র নিউজে প্রকাশিত। এটা একটু আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, আই থিঙ্ক। তারপরে আপনারা এই, যদি কখনো লেখার প্রয়োজন হয় এই বিষয়ে আপনারা আপনাদের মতো করে লিখতেই পারেন। আপনাদের লিখবেন তো প্রশ্ন অনুযায়ী লিখবেন, তারপরেও এইভাবে আপনারা আনসার করতে পারেন। তারপরেও পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, কোনটা আসবে সেটা তো আমার জানার অধিকার নেই বা এখতিয়ারও নেই। আপনারা সেই অনুযায়ী আপনারা আপনারা আহ, আলোচনা করবেন। এনিথিং এলস? আপনাদের আর কিছু বলার আছে কিনা? হ্যাঁ। স্যার, পরীক্ষায় 12 নম্বরের জন্য কয় পেজ লিখলে ভালো হবে? না, পরীক্ষাতে কত নম্বরের জন্য কত পেজ ভালো হবে, কতজন কিভাবে লিখতে হবে, এটা তো পুরোটাই আপেক্ষিক। এটা তো আর হঠাৎ করেই বলা যায় না। তারপরও আমি আপনাদের সাথে আলাপ করেছিলাম যে কিভাবে লিখা যায়, পরীক্ষার খাতায় আপনারা কিভাবে লিখবেন। আমার মনে হয় সেই আলাপটা ক্লাসে হয়ে গেছে, আপনি আপনার বন্ধুদের সাথে একটু কথা বলতে পারেন আর কি। হ্যাঁ, আমি মনে হয় সেই ক্লাসটা মনে হয় আপনি মিস করেছেন। খাতায় কিভাবে লিখা যায়, শব্দ কেমন হবে, লাইনগুলো কেমন হবে, কত পেজ লেখা হয়, আমি মনে হয় কোনোটা ক্লাসে আপনাকে আলাপ করেছি। এনিথিং এলস? আমি আপনার ক্লাসে খুব স্পষ্ট করে বলেছিলাম যে পরীক্ষা ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি হচ্ছে আপনার প্রশ্ন বুঝে প্রশ্নের ধরন অনুযায়ী সময়কে মেনটেন করে আনসার করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর ক্লাস, ইন ইউর এক্সাম। ওকে, you should read the question first, and then you should write the answer according to the question. Anything else? না স্যার, ধন্যবাদ। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আপনাদের সাথে আমার দুটো কাজ আছে। দুটো কাজ বলতে আমি আপনাদের নম্বরগুলো দিয়ে দিব আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে শুক্রবারে আপনাদের ইয়েটা হবে, অর্থাৎ আপনাদের ভাইভাটা হবে। আমি অর্ধেক অর্ধেক করে দুইটা দুইটা সময়ের আপনাদেরকে টাইম দিয়ে দিব, দিয়ে সেখানে আমি ভাইভাটা নিয়ে নিব আপনাদের। আর আমি চেষ্টা করছি আপনাদের আরেকটা ক্লাস নিতে, সেটা হচ্ছে এফএম রেডিও নিয়ে আর কি। হ্যাঁ, সেই ক্লাসটা হয়তো আমি নিব, আমি আপনাদেরকে জানিয়ে দিব। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, সেটা হয়তো একটা 30 মিনিট 40 মিনিটের ক্লাসে একটু আপনারা যদি অংশগ্রহণ করেন সেটা আপনাদের জন্য একটু ভালো হতে পারে আর কি। ওকে, কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা, আজকে আমরা শেষ করি। কারো কোনো জিজ্ঞাসা? না স্যার। ওকে, ভেরি ফাইন, ভেরি ফাইন। কারো কোনো অভিযোগ, পরামর্শ, মতামত? আরে কিছু? এনিথিং? ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা শেষ করি। আপনারা চাইলে আপনার ভিডিওটা একটু অন করতে পারেন, বাধ্যতামূলক নয়। আমি আপনাদেরকে দেখতে আমার ভালো লাগে। আপনারা আমার সাথে কিছুদিন সময় কাটিয়েছেন, ক্লাস করেছেন, আমি খুব আনন্দিত বোধ করি। আপনার ফেস গুলো দেখতে ভালো লাগে। আপনারা চাইলে আমি একটু ফেস গুলো দেখে বাই বাই বলতে চাই, তবে সেটা বাধ্যতামূলক নয়, কেউ চাইলে
ক্যামেরাটা অন করে আমাকে একটু বাই বলতে পারেন, বাট দিস ইজ নট ম্যান্ডেটরি। ও এক জায়গায় তো 3-4 জন আছেন দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, আপনার মনে হয় কোথাও আছেন, এটা এটা দেখা যাচ্ছে বন্ধুরা মনে হয় একসাথে ক্লাস করছেন আর কি। হ্যাঁ, ইটস ভেরি ফাইন। ও কেউ শুয়ে আছেন, বসে আছেন, হ্যাঁ, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে আমার অনেক ভালো সময় কেটেছে, আমি খুব আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে। তো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি অনেক ভালো থাকবেন। যদি পরীক্ষার আগে কোর্স কেন্দ্রিক কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমি যাতে কোনো কাজে আসতে পারি, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, ফিল ফ্রি টু কল মি, ওকে? আর আমাদের তো আরো 2 দিন যোগাযোগ হবে, আমরা আরেকদিন অনলাইনে ক্লাস করবো, আর আপনারা ভাই ভাইটা দিবেন আপনাদের অ্যাসাইনমেন্টের। তো লাস্ট টু টু ডেজেও আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় নানা বিষয় শেয়ার করতে পারেন। সেটার যথাযথ ব্যাখ্যা, জবাব বা দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে। ধন্যবাদ স্যার।